এখন আমরা মিনারেলগুলো এক একটা করে আলোচনা করব। প্রথমে সোডিয়ামটা কিন্তু ইসিএফ এর মেন কম্পোনেন্ট। এটা এক প্রকার ক্রিস্টালয়েড। তো ক্রিস্টালয়েড যেহেতু অসমোটিক প্রেশার জেনারেট করে, আর এর মাধ্যমে কি পানি এবং ফ্লুইডকে নিজের দিকে টানে, এক্ষেত্রে তাহলে কি হবে, ইসিএফ বা ব্লাড ভলিউম যেটা সেটাকে মেনটেন করবে। তারপরে রেগুলেটস নিউরোমাসকুলার ফাংশন। এটা কিভাবে করে, যখন মাসেল ফিজিওলজি পড়বা তখন দেখবা যে মাসেল কন্ট্রাকশনের সময় ওই প্রিসিন্যাপটিক যে নিউরন থাকে সেখান থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়, গিয়ে মাসেল মেমব্রেনে বাইন্ড করে, এবং বাইন্ড করার সাথে সাথে মাসেল মেমব্রেনে যে পটেনশিয়ালটা জেনারেট হয় মাসেল ফাইবারে, এটার জন্য সোডিয়াম এবং পটাশিয়ামটা ভূমিকা পালন করে। তো এ থেকে বোঝা গেল যে সোডিয়ামটা কি রেগুলেট করে নিউরোমাসকুলার ফাংশন, দেন কনসার্নড উইথ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়ালটা কীভাবে করে, কারণ সোডিয়ামটা কি করে ডিপোলারাইজেশন ঘটে। আর রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কীভাবে জেনারেট করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে। এক্ষেত্রে 3টা করে সোডিয়াম সেলের বাইরে যায় আর 2টা করে পটাশিয়াম ভেতরে আসে। দেন টক্সিসিটিটা কি হাইপার টেনশন। এটার কারণ কি, কারণ কেউ যদি সোডিয়াম বেশি খায়, সাসেস খাবার লবণ কেউ যদি বেশি খেয়ে ফেলে, তখন সোডিয়ামটা ব্লাডে গিয়ে কি করবে, অসমোটিক প্রেশার জেনারেট করবে, তখন ব্লাডের ভলিউমটা বাড়বে। আর ব্লাডের ভলিউম বাড়লে একটা ক্লোজড লুপ, যেহেতু এই আমাদের সার্কুলেটরি সিস্টেমটা যেহেতু একটা ক্লোজড লুপ, সুতরাং এই ক্লোজড সিস্টেমের মধ্যে যদি ভলিউমটা বাড়ায় তাহলে অবশ্যই প্রেশার বাড়বে। তার মানে কি এটা হাইপার টেনশন করলো। তারপরে আরডিএটা মনে রাখতে পারো 2.5 থেকে 4.5 গ্রাম। দেন আমরা পটাশিয়ামে যাই। পটাশিয়ামটাও অসমোটিক প্রেশার জেনারেট করে, যেহেতু এটাও ক্রিস্টালয়েড, কিন্তু এখানে বিষয় হলো যে পটাশিয়াম কিন্তু থাকে আইসিএফে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার ফ্লুইড, কোষের ভেতরে থাকে এটা। তার মানে মেনটেন্স অসমোটিক প্রেশার অ্যান্ড ভলিউম অফ আইসিএফ। আগেরটা কি ছিল ইসিএফ। রেগুলেটস নিউরোমাসকুলার ফাংশন। ওই তো আগে বলেছিলাম যে সোডিয়াম পটাশিয়ামটা কি অ্যাসিটাইল কোলিন রিলিজের পর ওই মাসেল মেমব্রেনে যে পটেনশিয়ালটা জেনারেট হয় সেটা কন্ট্রোল করে। দেন কনসার্নড উইথ আরএমপি, অ্যাকশন পটেনশিয়াল অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। তো এটা আরএমপি সাথে কিভাবে যুক্ত, কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্প, 2টা করে পটাশিয়াম ভেতরে ঢুকছে, 3টা করে সোডিয়াম বাইরে বের হচ্ছে। এভাবে কি করলো, পটাশিয়াম রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জেনারেট করলো। তারপরে অ্যাকশন পটেনশিয়াল, এটা কি রিপোলারাইজেশন স্টেটে ভূমিকা রাখে, এবং কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে প্ল্যাটো ফরমেশনেও পটাশিয়াম ভূমিকা রাখে। অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স, এক্ষেত্রে বিশেষ করে বাফার হিসেবে পটাশিয়াম বাইকার্বনেটটা ভূমিকা রাখে। দেন ডেফিসিয়েন্সি সিমটমস, হাইপোক্যালিমিয়া বা হাইপারক্যালিমিয়া যদি হয় তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করবে। কারণটা কি, আমরা জানি যে এসএ নোড প্রতিনিয়ত রিদমিক্যালি ইম্পালস জেনারেট করছে একটা রিদমিক ম্যানারে। এক্ষেত্রে এসএ নোডের যে অ্যাকশন পটেনশিয়াল, সেক্ষেত্রে কিন্তু পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন পটাশিয়ামের যদি মাত্রাটা ঠিক না থাকে সেক্ষেত্রে কি হবে, যে রিদমে এসএ নোডটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করছিল সেটা পারবে না, তাহলে কি হবে, অ্যারিথমিয়া ডেভেলপ করবে অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট। দেন মাসেল উইকনেস অ্যান্ড প্যারালাইসিস, যেহেতু এটা নিউরোমাসকুলার ফাংশনে ভূমিকা রাখছে,
সেহেতু এক্ষেত্রে কী হবে, মাসেল উইকনেস অ্যান্ড প্যারালাইসিস। RDA কি 2 থেকে 4 গ্রাম। দেন আমরা ক্যালসিয়ামে যাই। ক্যালসিয়ামের ডায়েটারি সোর্সটা খুবই ইম্পর্টেন্ট। এটার ডায়েটারি সোর্সটা কি, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। এটা সবসময় মনে রাখা লাগবে যে দুধে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এজন্য যাদের দেখবা টিটানি হয় বা ক্যালসিয়ামের ঘাটতিজনিত রোগ হয়, তাদের কিন্তু অনেক সময় ভিটামিন ডি দেওয়া হয়, সাথে বলা হয় যে এই ওষুধটা দুধ খাওয়ার পরে খাবেন, এই টাইপের। তো তার মানে বোঝা গেল যে মিল্কে কিন্তু ক্যালসিয়াম থাকে। এর সাথে কি ফিশ, মিট অ্যান্ড ভেজিটেবল। ফিশ মিটে তো থাকেই, বুঝতেই পারছো, কারণ ক্যালসিয়ামটাও নিউরোমাসকুলার ফাংশনে ভূমিকা রাখে। তাহলে কি মাসেলে থাকে, অর্থাৎ ফিশ মিটে থাকবে। আর ভেজিটেবলস। তারপরে ফাংশন, কম্পোনেন্ট অফ বোনস অ্যান্ড টিথ, এটা নিশ্চয়ই জানো। তারপরে হেল্পস ইন কোয়াগুলেশন, এটা 4 নম্বর কোয়াগুলেটিং ফ্যাক্টর। অ্যান্ড রিলিজ অফ হরমোন ভেসিকল থেকে রিলিজ করার জন্য এই ক্যালসিয়ামটাই কিন্তু ভূমিকা রাখে। রেগুলেটস নিউরোমাসকুলার ফাংশন। এই যে যখন মাসেল ফিজিওলজি পড়বা তখন দেখবা যে যখন অ্যাকশন পটেনশিয়ালটা মাসেল ফাইবার দিয়ে প্রোপাগেট হয়, তখন সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হয়, এবং ক্যালসিয়াম রিলিজ হয়েই অ্যাক্টিন মায়োসিনের মধ্যে ক্রস ব্রিজ ফর্ম করে এবং মাসেল কন্ট্রাকশন ঘটায়। সুতরাং ক্যালসিয়ামটা কী করছে, রেগুলেট করছে নিউরোমাসকুলার ফাংশনকে, অ্যান্ড অ্যাক্টস অ্যাজ ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার। তো ক্যালসিয়ামটা সেকেন্ড মেসেঞ্জার কেন, ফার্স্ট মেসেঞ্জার তাহলে কোনটা? ওই নিউরোমাসকুলার অ্যাক্টিভিটিতে যখন মাসেল কন্ট্রাকশনের দরকার হয়, তখন নার্ভ থেকে ইম্পালস যখন প্রোপাগেট হয়, তখন অ্যাসিটাইল কোলিন রিলিজ হয় প্রিসিন্যাপটিক নিউরন থেকে। তো এই অ্যাসিটাইল কোলিনটা গিয়ে নিউরোমাসকুলার মানে মাসকুলার ফাইবারের যে প্লাজমা মেমব্রেন অর্থাৎ সার্কোলেমাতে গিয়ে বাইন্ড করে, এবং তারপরে ক্যালসিয়ামটা গিয়ে অ্যাক্টিন মায়োসিনের ক্রস ব্রিজ ফর্ম করে হলো মাসেল কন্ট্রাকশন ঘটে। তার মানে দেখো ফার্স্ট মেসেঞ্জার হিসেবে কে কাজ করলো, অ্যাসিটাইল কোলিন। সেটা আসলো প্রথমে এক্সট্রা সেলুলার স্পেস থেকে বাইন্ড করলো, এবং তারপরে ক্যালসিয়াম গিয়ে তার কাজটা করলো। তার মানে ক্যালসিয়াম 2 নম্বরে কাজ করছে, এ কারণে সেকেন্ড মেসেঞ্জার বলা আছে। তারপরে ডেফিসিয়েন্সি সিমটম অর ডিসঅর্ডার্স, রিকেটস, অস্টিওম্যালেসিয়া, অস্টিওপোরোসিস। তো শিশুদের যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে শিশুদের ক্ষেত্রে রিকেটস, আর বয়স্কদের অস্টিওম্যালেসিয়া হয়, যে ক্ষেত্রে হাড়টা খুব দুর্বল হয়ে যায়। অস্টিওপোরোসিস হয়, মানে ছিদ্র ওর মানে। দেন টিটানি অ্যান্ড সেইজার হয়। টিটানিটা কেন হয়, যে ক্যালসিয়ামটা কি নিউরোমাসকুলার অ্যাক্টিভিটিতে ভূমিকা রাখছে। এখন আবার ক্যালসিয়াম কিন্তু একটা বিশেষ রোল পালন করে, নিউরনের যে সোডিয়ামের গেটগুলো আছে সেগুলোকে পাহারা দেয়। যখন ক্যালসিয়ামের অভাব হয় তখন এই পাহারা দেওয়ার কেউ থাকে না, সোডিয়াম কিন্তু তখন দেখা যাচ্ছে যে স্পন্টেনিয়াসলি ভেতরে ঢুকে যায় এবং ডিপোলারাইজেশন ঘটায়, এবং তখন দেখা যাচ্ছে যে ইনভলান্টারি মাসেল কন্ট্রাকশন হচ্ছে। এই তখন রোগী সাধারণত এক্ষেত্রে বলে যে মাসেলের টান অনুভব হচ্ছে, এই ধরনের। কারণটা কি, যে এই ক্যালসিয়াম কি একটা ক্যাটায়ন, সোডিয়ামও তো একটা ক্যাটায়ন। ক্যালসিয়ামগুলো যখন সোডিয়ামের গেটগুলোকে ঘিরে রাখছে, পাহারা দিচ্ছে, তখন সোডিয়াম কিন্তু স্পন্টেনিয়াসলি ভেতরে ঢুকতে পারছে না। কিন্তু যখনই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম নেই, তখন সোডিয়াম কিন্তু, যেহেতু সোডিয়াম ইসিএফে বেশি, ঢুকে যেতে পারছে কোনো বাধা ছাড়াই। তাহলে কি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে,
তুমি তোমার অনিচ্ছা সত্ত্বেও অনৈচ্ছিকভাবেই, আর সেক্ষেত্রে কী হবে, কন্ট্রাকশন ঘটবে। এটাকে বলা হচ্ছে টিটানি। এটা সম্পর্কে ফিজিওলজিতে, মাসেল ফিজিওলজিতে ভালোভাবে জানবা বা পরবর্তীতে জানতে পারবা। দেন কার্ডিয়াক অ্যারিথমিয়া, এসএ নোডের অ্যাকশন পটেনশিয়াল বলো আর হলো যে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়াল বলো, ক্যালসিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসএ নোডের অ্যাকশন পটেনশিয়ালে ডিপোলারাইজেশন ঘটে মেনলি কিন্তু ক্যালসিয়ামের কারণেই, সোডিয়ামের কারণে কিন্তু না। সোডিয়ামেরও ভূমিকা আছে, সোডিয়াম পেস মেকার পটেনশিয়ালকে ট্রিগার করে, কিন্তু ক্যালসিয়ামটাই কিন্তু মেনলি ডিপোলারাইজেশন ঘটায়। তোমরা ফিজিওলজিতে ডিটেলস জানতে পারবে। তো সেহেতু কি, যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাহলে কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে। দেন টক্সিসিটি যদি বেশি হয় তাও কি কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে। অ্যারিথমিয়া মানে যে রিদমটা ঠিক থাকছে না, যে রিদমে হার্ট পাম্প করতো সেটা না করে তার সাথে কম বা বেশি বিট দিচ্ছে পার মিনিটে, সেটাই। তো টক্সিসিটিটা কি, কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট। সফট টিস্যু ক্যালসিফিকেশান, বেশি ক্যালসিয়াম খাওয়া হচ্ছে তাহলে কি সফট টিস্যুতে ক্যালসিয়াম জমবে, আর বোনের মতো কি ক্যালসিফিকেশান হবে, আর সে জায়গাটা শক্ত হয়ে যাবে এরকম। তারপরে রেনাল স্টোন অ্যান্ড নেফ্রোক্যালসিনোসিস, রেনাল স্টোন ফর্মেশান হতে পারে বা নেফ্রনে ক্যালসিয়াম জমতে পারে। এটার আরডিএ কত, 800 থেকে 1000 মিলিগ্রাম। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, কারণ ক্যালসিয়াম রিলেটেড অনেক ডিজিজ কিন্তু বাংলাদেশে দেখা যায়। ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম কি ক্যালসিয়ামের মতোই কিন্তু বোন অ্যান্ড টিথ ফর্মেশনে ভূমিকা রাখে। রেগুলেটস নিউরোমাস্কুলার ফাংশন, এটাও কি যেহেতু ক্যাটায়ন হিসেবে এটাও নিউরোমাস্কুলার অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। এই বিভিন্ন আয়নের যে গেটগুলো আছে এই গেটগুলোর অ্যাক্টিভিটি কন্ট্রোলের মাধ্যমে। তারপরে অ্যাক্ট অ্যাজ কোফ্যাক্টর অফ এনজাইম সাচ অ্যাজ সিপিকে হেক্সোকাইনেজ, এনজাইমের কোফ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করে। কারণ ডেফিসিয়েন্সি সিমটমস, কনভালশন, কনভালশন মানে খাঁটি বাংলায় যেটাকে খিঁচুনি বলে। তো এটা কি হয় যে মানে ইরেগুলারলি, মানে হলো যে পরপর দেখা যাচ্ছে মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন এরকম হতেই থাকে এই রোগে। তো যেহেতু এটা নিউরোমাস্কুলার ফাংশনে ভূমিকা রাখছে, এটার ডেফিসিয়েন্সি সিমটমে কনভালশন হয় ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে। আর তোমরা এটা জেনে রাখতে পারো যে যখন কনভালশনের রোগীকে কিন্তু মেডিসিন হিসেবেও অনেক সময় ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া হয়, যেটা কিন্তু অনেক কার্যকরী ওষুধ, ম্যাগনেশিয়াম সালফেট। আর এটার অভাবে তাহলে কী হবে, কনভালশন। আর কনভালশনের ট্রিটমেন্টটা কি, ম্যাগনেশিয়াম সালফেট। টক্সিসিটি, সিএনএস ডিপ্রেশন। তো ম্যাগনেশিয়ামটা কি ওই গেটগুলোকে, বিভিন্ন আয়ন চ্যানেল গেটগুলো যেগুলো আছে সেগুলোকে কি কন্ট্রোল করছে। এখন ম্যাগনেশিয়াম যদি খুব বেশি হয়ে যায় তাহলে হিতে বিপরীত হবে, টক্সিসিটি দেখা যাবে। কি হবে, যে ম্যাগনেশিয়ামটা যেহেতু ক্যাটায়ন, অন্যান্য ক্যাটায়ন কি সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলোকে দেখা যাচ্ছে ভিতরে ঢুকতে দেবে না, তাহলে অ্যাকশন পটেনশিয়ালটা কি কম জেনারেট হবে, প্রোপাগেট ঠিক মতো হবে না। তখন কী হবে, সিএনএস ডিপ্রেশন হবে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা অনেকটা অকেজ হয়ে যাবে। তো আরডিএ 300 থেকে 400 মিলিগ্রাম। দেন ফসফরাস, ফসফরাসের ফাংশনটা কি, কম্পোনেন্টস অফ বোন অ্যান্ড টিথ, কারণ ক্যালসিয়াম ফসফেট হিসেবে বোন অ্যান্ড টিথ ফর্মেশনে ভূমিকা রাখে। হেল্পস ইন নিউক্লিওটাইড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, যেরকম ধরো অ্যাডিনোসাইন মনোফসফেট এরকম। তো এগুলো দিয়েই তো নিউক্লিওটাইড, এগুলাই তো নিউক্লিওটাইড, আর এগুলো দিয়েই তো নিউক্লিক অ্যাসিড তৈরি হয়।
যেরকম ডিএনএর ক্ষেত্রে কি থাকবে, ডিঅক্সি অ্যাডিনোসাইন মনোফসফেট, এরকম বিষয়টা। তারপর ডিঅক্সি গুয়ানোসাইন মনোফসফেট। তারপর কম্পোনেন্ট অফ ফসফোলিপিড অ্যান্ড বায়োলজিক্যাল মেমব্রেন। ফসফরাস কি, ফসফোলিপিডদের উপাদান, এটা তো বোঝা যাচ্ছে। অ্যান্ড বায়োলজিক্যাল মেমব্রেন, ওই ফসফোলিপিডটা আবার কী করবে, বায়োলজিক্যাল মেমব্রেন সাথে সেল মেমব্রেন ফর্মেশন করবে। তারপর কনসার্ন উইথ এনার্জি ট্রান্সফার অ্যান্ড স্টোরেজ। তো এটিপিটা কী করে, এটিপি তো ফসফেট, আমরা জানি এটিপির পূর্ণরূপ কী, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। তো এটা তো ফসফরাস আছে, তো এটিপিটাই তো হলো এনার্জি স্টোরেজ অ্যান্ড ট্রান্সফারে ভূমিকা রাখছে। দেন অ্যাক্টস অ্যাজ বাফার অ্যান্ড রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স। তো ফসফেট বাফার হিসেবে ফসফরাস ভূমিকা রাখে। দেন ডেফিসিয়েন্সি সিমটমস, ক্যালসিয়ামের মতোই কিছুটা রিকেটস অ্যান্ড অস্টিওম্যালেসিয়া, কারণ এগুলো কি বোন অ্যান্ড টিথ ফর্মেশন করে তাই।